আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম শালুক ফুলের লাজ নেই। লিখেছেন রাজিয়া রহমান। পর্ব সংখ্যা 33 থেকে 36 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। আর 36 পর্বই হচ্ছে সর্বশেষ পর্ব। সকাল হতেই শালুকের মনে হলো এর চাইতে লজ্জাজনক সময় তার জন্য আর আসেনি। এতগুলো মানুষের সামনে গিয়ে এই লোক গরম পানি করে এনেছে। লজ্জায় শালুকের ইচ্ছে করলো মাটির সাথে মিশে যেতে। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বলল, উঠবা নাকি আমিও আসবো কম্বলের নিচে? শালুক ধর্মরিয়ে বিছানায় উঠে বসলো। তারপর বলল, আপনি এরকম কেন? লজ্জা নেই আপনার একটুও? ধ্রুব হেসে বলল, শালুক ফুলের লাজ নাই? রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইলি? লজ্জায় শালুক ধ্রুবর বুকে আশ্রে পড়ল। ধ্রুবর বুক মুখ গ- ধ্রুবর বুক মুখ ঘষতে ঘষতে বলল, আমার বুঝি লাজ নাই? ধ্রুব হেসে বলল, আমার শালুক তো লজ্জাপতি। কে বলে তার লাজ নাই? লজ্জাপতি বলেই তো আমার ইচ্ছে করছে তাকে আবারও লজ্জা দিতে। শালুক ধ্রুবর কাছ থেকে সরে বলল, দূর বদলুক, সবসময় শুধু এসব বলে। আপনি কিভাবে পারলেন পানি গরম করে আনতে বলেন তো? ধ্রুব হেসে বলল, হিটার নিয়ে এসেছি বোকা ফুলের জন্য, যাতে সে আমাকে কোনো রকম অজুহাত দেখাতে না পারে। হিটার দিয়েই পানি গরম করেছি, কাউকে বলতে হয়নি নিচে গিয়ে। শালুক বলল, ছি, আমি তো আরও লজ্জায় শেষ। ভাবলাম আপনি নিচে গিয়ে এনেছেন, তাহলে তো আমি আজকে এই রুম থেকে বের হতেই পারতাম না। শালুক গোসল করে কলাপাতা রঙের একটা শাড়ি পরে নিল। এই শাড়িটি ধ্রুব গতবার বাড়িতে আসার সময় শালুকের জন্য কিনে দিয়েছিল ব্যাগে। সাথে ম্যাচিং করে চুড়ি, শাড়ি ছাড়াও নতুন 3টি ড্রেস, 2 জোড়া জুতা, হেয়ার ব্যান্ড, পাঞ্চ ক্লিপ এসব কিনে দিয়েছিল। শালুক ঠিক করেছে এ সব পরবে ধ্রুবর সামনে। ধ্রুবকে দিল চুড়ি পরিয়ে দেওয়ার জন্য। একটা একটা করে যত্ন করে ধ্রুব শালুককে চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর দায়িত্ব ধ্রুব ভীষণ মনোযোগ দিয়ে করে, যেন একটু এদিক সেদিক হলেই বিপদ ঘটে যাবে। শালুক বলল, আমরা কখন যাব? ধ্রুব জিজ্ঞেস করলো। কোথায়? ঢাকায়? শালুক হেসে বলল, না, মেজো চাচির সাথে দেখা করতে। ওনাকে আমার দেখার খুব শখ। ধ্রুবর 2 চোখ টলমল করতে লাগলো। তার কি কম ইচ্ছে মায়ের সাথে দেখা করার? মায়ের চেহারাটা কেমন যেন এখন অস্পষ্ট লাগছে। মা কি এখন আগের মতো আছে? সেই লম্বা ঘন চুল কি আছে? এখনো কি আগের মতো গান গায় মা? কতগুলো বছর হয়ে গেল ধ্রুব কাউকে মন ভরে মা মা বলে ডাকতে পারেনি। শালুক ধ্রুবর মুখোমুখি বসে বলল, আমি জানি আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখেন, আজ যদি চাচির কিছু হয়ে যায়, আপনি তাকে শেষবার দেখতে না পারেন, সারা জীবন এই আক্ষেপ আর মেটাতে পারবেন? কার কখন মরণ চলে আসে কে বলতে পারে? ওনার যদি কিছু হয়ে যায়, ওনার তো কষ্ট থেকে যাবে, শেষবারের মতো ছেলের মুখখানা দেখতে পাননি বলে। ধ্রুব শালুককে জড়িয়ে ধরে বলল, আমার সাথে কেন এমন হলো শালুক? আমি কি অপরাধ করেছি? বাবা মা থেকেও আমার অনাথের মতো বড় হতে হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন তো আমারও ছিল। তবে আমি কেন আমার এত বড় পরিবার থাকার পরেও বড় হলাম একা? কেন আমার দুঃসময়ে কাউকে পাইনি আমি? ভীষণ জ্বরের সময় একটা দরদি হাতের স্পর্শ তো আমিও পেতে চেয়েছি, কেন পাইনি আমি? আমার বুকের ভেতর যদি কাউকে দেখাতে পারতাম, তবে দেখতে পেতে এই বুকে কেমন পোড়া ক্ষত বিক্ষত হয়ে আছে। শালুক ভেজা চোখে তাকিয়ে বলল, আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মনের সব ব্যথা দূর করে দেব। আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমরা আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর করে তুলব। মোদির মা দরজায় নক করে বলল, নাস্তা খাইতে আসেন তাড়াতাড়ি। সবাই বইসা রইছে। চোখ মুছে শালুক উঠে দাঁড়ালো। ধ্রুব পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই কখনো আমার জীবনে থেকে হারিয়ে যাস না শালুক। তবে আমার এই জীবনে বেঁচে থাকার শেষ অবলম্বনও হারিয়ে যাবে। শালুক ফিসফিস করে বলল, পাগল নাকি? 4টা বাচ্চার আম্মু হওয়ার যে স্বপ্ন দেখছি, তা পূর্ণ না করে কোথাও যাচ্ছি না আমি। ধ্রুব চোখ বড় করে তাকিয়ে রইল। শালুক আর দাঁড়ালো না। ছুটে যেতে যেতে তার মনে হলো আসলেও শালুক ফুলের লাজ নাই। নয়তো কিভাবে সে 4টা বাচ্চার কথা বলতে পারলো এরকম অনায়াসে? খাবার টেবিলে আজকে সবাই একসাথে বসেছে। ধ্রুবর বাবা ছেলে পাশাপাশি বসেছে। আদিবা বেগমের বুকের ভেতর কেমন করে কেঁপে উঠল। হঠাৎ করেই আদনান না জানি কেমন আছে। এই পর্যন্ত 4বার কল দিয়েছে আদনান, তাও 2-3 মিনিট কথা বলতে। আজ ছেলেটা থাকলে তো সেও বসতো তার বাবার পাশে। সন্তান যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, মায়েরা বহুদিন সেই খুব পুষে রাখতে পারে কি?
তিনি তো পারছেন না। এই যে এখন হুট করে মনে পড়ে গেল ছেলের কথা, নিজেকে নিজে জিজ্ঞেস করলেন কেন ছেলেটা এসব অপরাধ করেছে। তার অপরাধের শাস্তি তো তাকে কেউ দেয়নি। কি দরকার ছিল এসব করার? হাসনা বেগম গরুর মাংস ম্যারিনেট করতে করতে বললেন, ভাবি খাসির মাংসটা ভিজিয়ে ফেলুন, মতির মাকে বলুন বেশি বেশি করে পেঁয়াজ কাটতে। আদিবা বেগম কিছুই বুঝতে পারলেন না। হাসনা বেগম তাড়া দিয়ে বললেন, ভাবি দুপুরে জামাই এসে খাবে খাবে কিন্তু এখনও চিংড়ি ভাজা হয়নি। হুঁশ এলো আদিবা বেগমের, আজকে আফিফা আসবে। দাদির অসুস্থতার কথা শোনার পর মেয়েটা অস্থির হয়ে গেছে। পর মুহূর্তে মনে পড়ল আজকে জহিরও আসবে, সবাই থাকবে আজকে বাসায়, শুধু আদনান থাকবে না। নাস্তা খাওয়া শেষ করে ধ্রুব বলল, আমি আর শালুক যাচ্ছি। কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞেস করলো না। সবার মনের ভেতর ভয় কাজ করছে, কে জানে মা ছেলের মিলন দৃশ্য কেমন হবে। বাজারে গিয়ে ধ্রুব অনেক কিছু নিল মায়ের জন্য, ফলমূল, মিষ্টি, বিস্কুট, চানাচুর, অনেক কিছু। একটা সিএনজি ভর্তি করে ফেললো। শালুকের বুকের ভেতর ঢিপ ঢিপ করছে অজানা আতঙ্কে। দীপালিদের বাড়ির সামনে এসে সিএনজি থামলো। গেটের দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কাকে চাই? ধ্রুব বলল, আমি ধ্রুব। সাথে সাথে লোকটা ব্যস্ত হয়ে গেট খুলে দিল। ডাক দিয়ে বলল, কর্তাবাবু দেইখা যান কে আসছে বাড়িতে। সাদা ধুতি পরা একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, তোমরা কারা? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক আর আমি ধ্রুব। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল, 2 পা এগিয়ে এসেও আবার থেমে গেল। তার 2 চোখ টলমল করছে। নাতিকে জড়িয়ে ধরতে চেয়েও আর ধরলেন না। নাতি কিছু মনে করে যদি, এই ভয়ে কাপা কাপা গলায় বলল, আসো আমার সাথে আসো। দোতলার সবচেয়ে শেষের রুমের সামনে দাঁড়িয়ে বললেন, যাও ভেতরে যাও, আমি নিচে আছি। লোকটা চলে গেল। ধ্রুব খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বাহিরে, তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। বিছানার সাথে লেগে থাকা মানুষটাকে দেখে মুহূর্তেই ধ্রুবর মাথা ঘুরতে লাগলো। এ যেন কোনো মানুষ নয়, শুকনো পাটকাঠি, কঙ্কালের মতো হয়ে গেছেন। সারা দেহে তার এক ছটাক মাংসও হবে না। থাকার মধ্যে আছে শুধু জলজলে 2 চোখ আর লম্বা জট ধরা চুল। ধ্রুবর দিকে তাকিয়ে নিজে নিজে বলল, ধ্রুব এসেছিস? ধ্রুবর গলা ধরে এলো, কথা বলতে পারলো না। হাতছানি দিয়ে কাছে ডাকলেন দীপালি ধ্রুবকে। ধ্রুব এগিয়ে যেতেই পাশে বসালেন। ধ্রুবর হাতখানা শক্ত করে ধরে বললেন, আমার বাপধন, আমার মানিক, তুই আমার 7 রাজার ধন। আমাকে মাফ করে দিস বাবা। তোর সুন্দর জীবন আমি নষ্ট করে দিয়েছি। বেঁচে থেকেও তোকে মায়ের আদর দিতে পারিনি। ধ্রুব জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কেন? ডাক্তার দেখিয়েছেন আপনি? দীপালি হেসে বলল, এই যে আমার সব রোগের ওষুধ। আমার ডাক্তার আজ আমার সামনে বসে আছে। এখন আমি একেবারে সেরে যাব বাবা। তোর মুখখানা দেখার জন্য আমি অস্থির হয়েছিলাম। এবার আর কোনো যন্ত্রণা থাকবে না আমার দেহে। ওই কে কে দাঁড়িয়ে আছে? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক। দীপালি কাছে ডেকে বলল, কোন শালুক বাবা? আমাদের শালুক? আমার সেই ছোট্ট রসগোল্লার মতো সেই শালুক? ধ্রুব হেসে বলল, হ্যাঁ সেই শালুক। দীপালি শালুকের হাত ধরে বলল, মা গো, কেমন আছো তুমি? আমি তোমার শাশুড়ি হতাম, এখন আমি তোমার কেউ না মা। আমাকে তুমি চিনবে না, আমি চিনি তোমাকে। তোমার তুলতুলে নরম শরীরটা আমার এখনো মনে আছে। তোমাকে আমি বলতাম মোমের পুতুল, তুমি আমার। এখনো তুমি তেমনই আছো। শালুক কিছু বলতে পারলো না, তার কান্না পাচ্ছে ভীষণ ওনাকে এই অবস্থায় দেখে। ধ্রুব বলল, আপনার বাচ্চারা কোথায়? দীপালি অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আমার তো এই একটাই বাচ্চা বাবা, সেটা তুই। ধ্রুব লজ্জা পেয়ে বলল, আমি শুনেছি আপনার বাবা মা আপনাকে আবার বিয়ে দিয়েছিলেন। দীপালি করুণ হেসে বলল, না তো, এরকম কিছুই হয়নি। তোমাদের বাড়ি থেকে আসার পরপরই আমাকে গৃহবন্দী করে ফেলে। তারপর আমি অসুস্থ হয়ে যাই। আজও সেই অসুস্থতা বয়ে বেড়াচ্ছি। আমি তো একজনকে ভালোবেসেছি বাবা। তাকে ছেড়ে এসেছি বলে কি অন্য কারো হয়ে যাব নাকি? আমার ভালোবাসা তেমন ছিল না। ধ্রুব কেঁদে দিয়ে বলল, কেন এরকম হলো বলেন? আপনিও কষ্ট পেয়েছেন এখানে থেকে। আমিও কষ্ট পেয়েছি। আপনাদের ভালোবাসা হারিয়ে আমার বাবা তো উন্মাদের মতো হয়ে গেছিলেন। দীপালি হেসে বলল, দোষ আমার ছিল বাবা। ভালোবাসার টানে দুজনে নিজেদের ধর্মকে অসম্মান করেছি। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি, সেও মুসলিম হয়ে হিন্দু মেয়েকে বইয়ের স্বীকৃতি দিয়েছে। উপরওয়ালা কি এমনি এমনি ছেড়ে দিবে নাকি? তোমার ধর্মে যেমন এই বিয়ের অনুমতি নেই, আমার ধর্মেও নেই। তবুও আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে করে ফেলেছি। দুজনের মধ্যে এও কথা ছিল, কেউ কারো ধর্ম অসম্মান করব না, নিজ নিজ ধর্ম পালন করব। বলো বাবা, এই অনাচারের শাস্তি কি সৃষ্টিকর্তা দিবেন না আমাকে? বিশেষ করে আমি নিজেই চাপ দিয়েছি তোমার বাবাকে। এখানে কারো কোনো দোষ নেই বাবা, আমাদের ভাগ্যে এই ছিল। ধ্রুব কেঁদে বলল, আমার যে জীবনটা এলোমেলো হয়ে গেল তাতে? দীপালি হেসে বললেন, সেটাই তো আমার আর তোমার বাবার জন্য সবচেয়ে বড় শাস্তি সৃষ্টিকর্তার তরফ থেকে। অনেকক্ষণ সবাই চুপ করেছিল, কারো কোনো কথা নেই। দীপালি ধ্রুবর হাত চেপে ধরে শুয়ে রইল।
রইল চোখ বন্ধ করে। তারপর অনেকখানি সময় কেটে যাবার পর বলল, এবার তোমরা যাও বাবা, মন ভরে দেখে নিয়েছি তোমাকে। ধ্রুব চুপ করে থেকে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মা, আমি আপনাকে আর বাবাকে ভীষণ ভালোবাসি। একটাবার যদি আমি আপনাদের দুজনকে একই সাথে কাছে পেতাম মা, দুজনকে একই সাথে দেখতে পারতাম, তবে আমার সব কষ্ট চলে যেত। দীপালি চোখ মুছে বলল, যাও ধ্রুব, চলে যাও তুমি, আমার নার্স আসার সময় হয়েছে এখন। ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। একটু এগিয়ে শালুক থমকে দাঁড়ালো, তারপর বলল, আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাব, ওখানে ওনাকে ডাক্তার দেখাবো, উনি সুস্থ হয়ে যাবেন চিকিৎসা করালে। টাকা পয়সার জন্য আপনি ভাববেন না, বাড়ি থেকে যেসব গয়না পেয়েছি তাতে প্রচুর টাকা পাওয়া যাবে বিক্রি করে। আপনার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে না বলবেন না। এতদিন পরে আপনি আপনার মাকে ফিরে পেয়েছেন, আমি তাকে এভাবে থাকতে দেখতে পারবো না, আপনি ছাড়া তার আর কেউ নেই এখন। ধ্রুব বলল, তাই হবে শালুক। ধ্রুব নানা নিচে বসে রইলেন সিঁড়ির পাশে। ধ্রুব এসে তাকে বলল, আমি মাকে ঢাকায় নিয়ে যেতে চাই ওনার চিকিৎসা করানোর জন্য। তিনি বললেন, তোমার মা, তোমার অধিকার আছে, নিয়ে যাও, আমার মেয়েটা বেঁচে থাকুক তবুও। ধ্রুব চলে এলো শালুককে নিয়ে। রিকশায় বসে শালুককে বলল, ঢাকায় গিয়ে আগে বাসা চেঞ্জ করতে হবে শালুক, তারপর মাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভালো লাগলো, এত বছর পর মা বলে ডাকতে পেরেছে ধ্রুব, এটাই তার সবচেয়ে খুশির কারণ। বাসায় গিয়ে দেখলো সবাই বসে আছে ধ্রুবদের জন্য। ধ্রুব সব কিছু বলল সবাইকে। বাবার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি আছি আমার মাকে দেখার জন্য। আপনি আমার এক মায়ের জন্য চিন্তা করতে গিয়ে অন্য মাকে কষ্ট দিবেন না বাবা। ফরিদার দিকে তাকিয়ে বলল, উনিও তো আমার মা, ওনাকে আর কখনো কষ্ট দিবেন না বাবা। এক মাকে হারাতে পেয়েছি, আপনার অবহেলার জন্য ওনাকে যেন হারাতে না হয়। আমি তো নিজেকে সামলাতে পেরেছি, আমার ভাই বোন এখনো ছোট, ওরা ওনার কষ্ট সহ্য করতে পারবে না বাবা। ফরিদা কেঁদে ফেললো। আফিফা রায় এসেছে কিছুক্ষণ আগে, হাত মুখ ধুয়ে নিচে নেমে আসতেই দেখলো সবাই বসে আছে, জহিরও আছে সাথে। আফিফা এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। মিথ্যা মায়া বাড়িয়ে লাভ হবে কি, বহুদিন পর আজ আবারও সবাই একসাথে খেতে বসলো। আনন্দ বেদনা সবার বুকের মধ্যে রয়েছে, তবুও সবাই খুশি আজ একত্রিত হতে পেরে। দীর্ঘদিন পর আফিফা বাড়িতে এসেছে। তার জীবনটা সবচেয়ে বেশি এলোমেলো, কিছুতেই সে সংসারী হতে পারছে না। শত চেষ্টা করেও ননদেরা এলে আফিফার সব এলোমেলো লাগে। কিছুক্ষণ পর নাস্তা খাবারের নানা আইটেম, এসব আফিফা ঠিক মতো করতে পারে না। আর যখনই কোনো ভুল হয়, দুই ননদের মুখ কালো হয়ে যায়। আর সেই সাথে সাথে আফিফার হাজব্যান্ডের মুখও আষাঢ় মাসের আকাশের মতো কালো হয়ে যায়। দুপুরে খাবার পর আফিফা, শাপলা, শালুক মিলে শাপলার রুমে বসে আড্ডা দিচ্ছিল। শাপলা আফিফার চুলে তেল দিতে দিতে বলল, আপা, তোমার সংসার কেমন কাটছে, কিভাবে অবসর কাটাও তুমি, কলেজে যাও? আফিফা হেসে বলল, আমার আর পড়ালেখা, কাজ করতে করতে নিজের নিঃশ্বাস নেওয়ার সময়ও হয়ে ওঠে না। সেই কবে চুলে তেল দিয়েছি নিজেও জানি না। শালুক অবাক হলো শুনে, সে তো তার বাসায় করার মতো কোনো কাজ খুঁজে পায় না, অথচ আফিফা আপা কি বলে এসব? অবাক হয়ে শালুক জিজ্ঞেস করলো, কিসের কাজ আপা এত তোমার? আফিফা হেসে বলল, সব সময় আমার দুই ননদ এই বাসায় থাকে নিজেদের স্বামীদের নিয়ে। ধর একজন এলো তো আরেকজন যাবার সময় হলো, দুজনেরই বাচ্চা কাচ্চা আছে। মাসের মধ্যে সর্বোচ্চ 7 দিন তারা নিজের শ্বশুর বাড়ি থাকে। দুই বোন যখন একসাথে হয় তখন তো মনে হয় যেন দুনিয়ার খবর থাকে না ওদের। বাচ্চাদের একটা একটা চাই, সব কিছু আমাকেই করতে হয়। কারো বাচ্চা শুধু চিকেন খায়, কারো বাচ্চা আবার ফিশ ফ্রাই খায়, আবার বাচ্চারা নিজেদের হাতে খাবারও খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। বাচ্চারা যদি বলে নিজের হাতে খাবে, ওদের মায়েরা রেগে যায়, নিজের হাতে খেলে ওরা নাকি খাবার কম খায়, সেজন্য আমাকে খাইয়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস কর, খাবার মুখে নিয়ে ওরা সারা দুনিয়া ঘুরে আসে, কিন্তু মুখের খাবার গিলে না। ঘন্টার পর ঘন্টা লাগে ওদের খাওয়াতে গেলে। বাড়িতে কাজের মহিলা ছিল ওদের, বিয়ের পরেই আমার বড় ননদ ওই মহিলাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। সকালে তোর ভাইয়া দোকানে চলে যাবে তো আমাকে সেই হিসেবে খুব ভোরে উঠে নাস্তা বানাতে হয়। রুটি, ডিম, সবজি, দুধ, চা করার পর করতে হয় বাচ্চাদের জন্য নাস্তা। এরপর ভাত রান্না করা লাগে, ভাতের সাথে নিম্নে 4 আইটেম। যদি না করি সেদিন ওনাদের সে কি রাগ। সাথে সাথে ভাইকে কল দিয়ে জানায় তারা আসায় আমি অখুশি, এজন্য ঠিকমতো রান্না করি না তাদের জন্য। আর এরপর ওনার কল আসে, সেই কল আমার জন্য কি যে আতঙ্কের তা আমি জানি শুধু। গম্ভীর হয়ে বললেন, আমার বোনেরা আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে থাকবে, তোমাকে ওদের ইচ্ছে মতো চলতে হবে, যে যা চায় সব করতে হবে। আর যদি না পারো তবে তোমার বাবা মাকে বলে দাও এসে যাতে তোমাকে নিয়ে যায়। আমার এরকম স্ত্রী চাই না। অথচ ওনার মুখ থেকে আমি কখনো একটা ভালোবাসার কথা শুনিনি। শালুক হতভম্ব হয়ে বলল, কি বলো আপা এসব? আমার কিছুই মাথায় ঢুকছে না, স্বামীরা এরকম হয় স্ত্রীর সাথে? আফিফা বলল, সবাই তো ধ্রুব না রে শালুক, সবাই তো আর বউকে ভালোবাসতে জানে না পাগলের মতো। শালুকের ভীষণ
ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। আফিফা বলল, ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে জহির ভাইকে সহজেই ভুলে যেতে পারবো, কিন্তু এখন দেখছি উল্টো হয়ে গেছে ব্যাপারটা। আমি আরো বেশি মনে করতে থাকি তাকে। সব সময় মনে হয় ওনার জায়গায় জহির ভাই থাকলে আমার সাথে এরকম কিছুই করতো না। আমি জানি আমি পাপ করছি স্বামীর সাথে পরপুরুষের তুলনা করে, কিন্তু আমার বেহায়া মনটা যে মানে না শালুক। আমি কি করতাম তোরা বল? বাবা মাকেও এসব জানাতে ইচ্ছে করে না। একে তো আদনান ভাইকে নিয়ে দুজনের মনে কষ্ট, এখন যদি আমার এসব কথা শুনে তবে দুজনেই ভেঙে পড়বে। ওনারা পয়সাওয়ালা জামাই চেয়েছে আমার জন্য, কিন্তু একটা ভালো মানুষ চায়নি। সবচেয়ে কষ্টের কথা কি জানিস? ওনার বোনদের সেবা যত্ন করার জন্য উনি আমাকে আমার বাপের বাড়ি আসতে দেয় না। পুরুষ মানুষ এটা বোঝে যে তার বোন তাদের বাড়ি সবসময় আসবে, তবে এটা কেন বোঝে না স্ত্রীও কারো মেয়ে কারো বোন তারও ইচ্ছে করে তার বাপের বাড়ি যেতে। শালুক কেন জবাব দিতে পারলো না? শালুক কোনো জবাব দিতে পারলো না। আল্লাহ তাকে কি পরিমাণ সুখে রেখেছে হঠাৎ করে শালুক তা টের পেল। বিকেল হতেই আফিফার হাজব্যান্ড আফিফাকে রেডি হবার জন্য তাড়া দিতে লাগলো। এখনই চলে যাবে তারা, তার ছোট বোন এসেছে বাসায়। শুনে আফিফা স্তব্ধ হয়ে গেল। আস্তে করে বলল, আপা তো 1 সপ্তাহ আগে গিয়েছে এই বাড়ি থেকে। আমি আজ কত মাস পরে এসেছি বাড়িতে, আপনার কি একটুও মায়া দয়া বিবেক নেই? দুপুরে এলাম আর এখনই আপনি চলে যাবার জন্য বলছেন? তেরে এসে আফিফার চোয়াল চেপে ধরে আফিফার হাজবেন্ড সজীব বলল, খুব সাহস বেড়েছে মনে হয় তোমার বাবার বাড়ি এসে। আমার বোনের সাথে তুলনা করতে চাইছো কোন সাহসে? আমি এখন বলছি তো তুমি এখনই চলে যাবে। তুমি কোনো ডাক্তার না যে তোমাকে এখানে থাকতে হবে। আর যদি তবুও থাকতে চাও তবে মনে রেখো এখানেই সম্পর্ক শেষ তোমার সাথে। ধ্রুব আফিফার রুমের দিকে আসছিল। বিকেলে সবাই মিলে বাহিরে ফুচকা খেতে যাবে এই কথা বলার জন্য। শালুক কেঁদে কেঁদে আফিফার কষ্টের কথা বলেছে ধ্রুবকে। শুনে ধ্রুবর নিজেরও কেমন দম বন্ধ করার অনুভূতি হয়েছে। বাহিরে থেকে আফিফার স্বামীর এসব কথা শুনে চমকে গেল ধ্রুব। কপালের রগ ধপধপ করতে লাগলো রাগে তার মানে এই লোকটা সবসময় আফিফার সাথে এরকম দুর্ব্যবহার করে। আফিফার চাপা কান্নার শব্দ শুনে ধ্রুব রাগ আকাশ ছুলো। দরজায় নক করে বজ্রকঠিন স্বরে বলল, আফিফা আফিফা দরজা খুল। শালুক বলল, সবাই মিলে বাহিরে যাবে, তোর একটা ব্লু কালার হিজাব দিতে বলেছে শালুক। আফিফা তাৎক্ষণিক চোখ মুছে নিজেকে সামলে দরজা খুলল। তারপর হিজাব দিতেই ধ্রুব হেসে বলল, তুই আর ভাইয়াও রেডি হয়ে নে, আজ আমরা সবাই মিলে বাহিরে বের হব, একটা পিকনিক আমেজ আসবে। আফিফা বলল, তোরা যা ধ্রুব, আমি চলে যাব এখন। ধ্রুব বলল, মানে কি? দুপুরে এলি আর এখনই যাবি কেন? ভাইয়া কই? সজীব 2 হাত ভাঁজ করে বুকের উপর রেখে গম্ভীর হয়ে বসে রইল। ধ্রুব এগিয়ে গিয়ে বলল, আফিফা কি বলছে ভাইয়া? যেতে চাইছে কেন ও? কতদিন পর এলো বাড়িতে, সবাই একসাথে হয়েছি আমরা, আজ থাকুন থাকুন না আপনারা। সজীব বলল, না ধ্রুব, থাকা যাবে না, আমার বোন এসেছে, ওকে যেতে হবে। ধ্রুব হেসে বলল, ভাইয়া আফিফাও কিন্তু আমার বোন। আপনার বোন এসেছে ভালো কথা, আজকের রাতটা থেকে আগামীকাল যান আপনারা। সজীব বিরক্ত হয়ে বলল, আমার 2 বোন বেড়াতে এসেছে, আফিফা এখানে থাকলে ওরা কিভাবে থাকবে? ওদের জন্য রান্নাবান্নার ব্যাপার আছে। ধ্রুব অবাক হয়ে বলল, আপনার বোনদের জন্য রান্না করতে হবে বলে আপনি আমার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন? আপনার বোনদের 1 রাত রান্না করে খেতে কষ্ট হবে, তো আমার বোনের কি কষ্ট হবে না ওনাদের জন্য রান্না করতে? সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। কিছু বলার আগে ধ্রুব বলল, সজীব ভাই, দরজার বাহিরে থেকেই আপনার কথা আমি শুনেছি। আফিফা অনেক মাস পরে বাড়িতে এসেছে, ও মিনিমাম 1 সপ্তাহ বেড়াবে এখানেই। আপনার যদি থাকতে অসুবিধা মনে হয় তবে আপনি যেতে পারেন, 1 সপ্তাহ পরে সে ওকে নিয়ে যাবেন। সজীব রেগে বলল, তোমার কথা মতো হবে নাকি? তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী এখানে 1 মুহূর্তও থাকতে পারবে না। ইসলামের আইন অনুযায়ী তা জানো তুমি? ধ্রুব বলল, বেশ তো নিয়ে যান তাহলে, কিন্তু ইসলামের আইন অনুযায়ী কিন্তু আফিফার উপর এরকম কোনো ফরজ নিয়ম নেই যে আপনার বোনদের বেড়ে খাওয়াতে হবে। আফিফা যাবে, কিন্তু ও আপনার বোনদের জন্য কোনো কাজ করবে না। সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। আফিফা ধ্রুবকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলে রুম থেকে ধ্রুব আফিফাকে ধমক দিয়ে বলল, খুব বড় হয়ে গেছিস মনে হয় তুই। আমরা কি সবাই মরে গেছি নাকি? আমাদের কাঁধে তুই বোঝা হয়েছিলি যে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হয়েছি আমরা? সব শুনেছি, আমি সব জানি। আপনি আফিফাকে এত দুর্বল ভাবছেন কোন সাহসে? আদনান ভাই নেই, আমি আছি। আমার বোনের সাথে কথা বলতে সাবধানে ভেবে কথা বলবেন। ওকে একবারে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ধমক তো সবসময় দেন। আপনি কি ভেবেছেন আমরা এতটাই অসহায় যে নিজের বোনকে রাখতে পারবো না? বিয়ে করে বউ নিয়েছেন, নিজের অর্ধাঙ্গিনী নিয়েছেন, তাকে কাজের মহিলার মতো ট্রিট করবেন না। তাকে যদি ভাবেন সে আপনার বাড়ির কাজের মহিলা তবে তার থেকে তেমনই ব্যবহার পাবেন। আর যদি ভাবেন আপনার মনের রানী, সে দেখবেন আপনাকেও সে রাজার মতো সম্মান করছে।
নারীরা কাদামাটির দলার মতো, ভালোবাসা দিয়ে তাকে যে কোনো রূপ দেওয়া যায়। যখন তখন তাকে হুমকি দিয়ে কথা বলার মধ্যে পুরুষত্ব লুকিয়ে থাকে না। পুরুষত্ব থাকে নিজের ভালোবাসা, নিজের বুদ্ধি দিয়ে তার মন জয় করে কিভাবে দুজনে সুখী হওয়া যায় সেই কাজ করার মধ্যে। আপনার কি একবারও মনে হয় না আপনার স্ত্রীও একটা মেয়ে? আপনার যেমন ভালো লাগে আপনার বোনদের কাছে পেলে, ওর বাড়ির মানুষেরও তেমন ভালো লাগে ওকে কাছে পেলে। মানছি আপনার বাসায় মা নেই, তাই আফিফার দায়িত্ব বেশি, কিন্তু দায়িত্ব মানে কি এই যে বিয়ের পর নতুন নতুন অবস্থায় 2-3 বার বাবার বাড়ি আসার পর আর তাকে এই বাড়িতে আসতে না দেওয়া? সপ্তাহে বৃহস্পতিবার বিকালে আপনি ওকে একবার নিয়ে এসে শুক্রবার বিকেলে নিয়ে চলে যান। একটা দিন আপনার 2 বোন ম্যানেজ করে নিতে পারবে, তাতে আফিফারও মন খুশি থাকবে। বিশ্বাস করেন, ও নিজে থেকেই তখন আপনার বোনদের ভালোবাসবে। এভাবে সংসার হয় সজীব ভাই, কিন্তু সেই সংসার সুখে আসে না। একই বিছানায় থেকেও দুজনের মনে যোজন যোজন দূরত্ব থাকে। দিনে হাজার হাজার টাকা আয় করার মধ্যে কোনো সুখ নেই। সজীব ভাই, সুখ আছে বাসায় ফিরে একটা বেলি ফুলের মালা স্ত্রীর খোপায় গুজে দিলে। যেই স্বর্গীয় হাসি দেখতে পাওয়া যায় তার মধ্যে সুখ থাকে। বাসায় ফিরতে দেরি হলে স্ত্রীর চিন্তিত মুখখানা দেখার মধ্যে সজীব চুপ করে বসে রইল। ধ্রুব হিজাব নিয়ে চলে গেল। সবাই মিলে রেডি হয়ে বের হবার সময় দেখলো আফিফা আর সজীবও রেডি হয়ে নিচে বসে আছে। আফিফার 2 চোখ ভেজা, কিন্তু মুখে হাসি। ধ্রুবকে দেখে আফিফা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, দুনিয়ার সব বোন যাতে তোর মতো একটা ভাই পায়, সব স্ত্রী যাতে তোর মতো স্বামী পায়। বিশ্বাস কর ভাই, তাহলে আর কোনো নারী স্বামী নিয়ে অসুখী হবে না, স্বামীকে নিয়ে বুকে চাপা কষ্ট জমিয়ে রাখবে না। রিকশায় সজীব বলল, আমি ধ্রুব ভাইয়ের সাথে বসতে চাই। শাপলা শালুক আফিফা এক রিকশায় বসলো। সজীব ধ্রুবর পাশে বসে ধ্রুবর হাত ধরে বলল, সব সময় আশেপাশের সবাই বলতো বিয়ের পর বউকে কঠিন শাসনের মধ্যে রাখবি, উঠতে বসতে ধমক দিবি, মহিলাদের টাইটের মধ্যে রাখা লাগে, নয়তো তাদের পাকনা গজায়, স্বামীদের মূল্য দেয় না। আমার আমার মা ছাড়া সংসার, আত্মীয় স্বজন সবাই বিয়ের আগে বলে দিয়েছিল বউ আসলে তার আর আমার বোনদের সহ্য করতে পারবে না, আমার বোনদের হিংসা করবে। বিশ্বাস করো ধ্রুব, আমার তখন খুব খারাপ লাগতো। সবার বুদ্ধি যুক্তি শুনে আমি বুঝলাম যে আমি যদি সবসময় গম্ভীর হয়ে থাকি, আফিফাকে রাগারাগিতে রাখি, তবে আফিফা সোজা থাকবে, আমার বোনদের হিংসা করবে না, যখন তখন ওদের নামে নালিশ জানাবে না। সেই ভাবনা থেকে আমি সবসময় ওর সাথে একটা গাম্ভীর্য নিয়ে কথা বলি, কিন্তু কিছু হলেই ধমকাতে থাকি। আমার বোনদের দোষ দেখেও আফিফাকে শাসাই। আমি জানি আমার বোনদের দোষ আছে, কিন্তু তবুও ওদের কিছু বলি না। আফিফাও ভয়ে সবসময় চুপ থাকে, কিন্তু সব কিছুর পরেও আমি বুঝতাম আফিফার সব ঠিক থাকলেও আমার সাথে ওর মনের মিল নেই। আমি বাসায় আসলে আফিফার চোখ মুখ শুকিয়ে যায়, আমি যেন ওর কাছে মূর্তিমান আতঙ্ক। তবুও আমি ভাবতাম থাকুক এভাবে, তবুও যদি আমার বোনদের হিংসে না করে তাহলেই হলো। আমি আসলে স্ত্রী ও বোনদের মধ্যে ব্যালেন্স করতে পারিনি। এখন মনে হচ্ছে আমি আমার এসব ব্যাপারে আগেই সতর্ক হওয়া উচিত ছিল। মানুষের কথা না ধরে নিজের বুদ্ধিকে কাজে লাগানো উচিত ছিল। আজ তোমার কথা শুনে বুঝলাম তুমি ভুল কিছু বলনি। আফিফার মন খারাপের কারণ আমি কখনো জানতে চাইনি। আফিফা কখনো আমার সাথে হেসে কথা বলেনি, আমিও বলিনি। আমাদের সম্পর্কটা আসলেই কেমন নড়বড়ে। আমার উচিত ছিল আফিফার মন বুঝতে চাওয়া। ধ্রুব হেসে বলল, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমাকে। আপনার যেমন আপনার বোনের মন খারাপ সহ্য হয় না, তাই ভাই আমার বোনের মন খারাপও আমাকে তেমন যন্ত্রণা দেয়। স্ত্রী আর বোন দুজনের জায়গা আলাদা, দুজনেই প্রায়োরিটি দিতে হবে, কিন্তু একজনের জন্য অন্যজনকে আঘাত দেওয়া কোনো কাজের কথা না। এটুকু ভরসা করুন, আফিফা যৌথ পরিবারে বড় হয়েছে, ছোট থেকেই দেখে এসেছে সবাই মিলেমিশে থাকতে হয় কিভাবে। অন্তত আফিফার পক্ষ থেকে এরকম ব্যবহার আপনি পাবেন না, যা আপনার বোনেদের জন্য কষ্টের হয়, এটুকু আমি লিখে দিতে পারি। সজীব বলল, তুমি দয়া করে এসব আমার শ্বশুর শাশুড়িকে বলিও না, ওনারা জানলে ভীষণ কষ্ট পাবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই মিলে ফুচকার দোকানে এলো। আফিফার বারবার শালুককে জড়িয়ে ধরে বলছে, খবরদার শালুক, আমার ভাইকে কষ্ট দিবি না। আজ ধ্রুবর জন্য তোর দুলাভাইয়ের চোখের পর্দা সরে গেছে। এই প্রথম সে আমাকে ভালোবাসি বলে জড়িয়ে ধরেছে। আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে এখন। শাপলা শালুক দুজনেই হাসতে লাগলো শুনে। নয়না বলল, তোরা এত হাসছিস কেন? আফিফা নয়নাকে জড়িয়ে ধরলো, বলল, আজ আমি খুব খুশি আপা। ধ্রুবরা ঢাকায় ফিরে এসেছে 12 দিন হয়েছে। ইতিমধ্যে শালুক নিয়মিত কলেজে যাওয়া শুরু করেছে। ধ্রুব আগের মতো সকালে উঠে রান্না করে, শালুক কলেজ থেকে ফিরে বিকেলে রাতের রান্না করে। দুজন মিলে নির্ঝঞ্ঝাট সংসার চালায়। কারো প্রতি কারো কোনো অভিযোগ নেই, কেউ কাউকে নিয়ে আক্ষেপ প্রকাশ করে না। ধ্রুব একটা 2 রুমের বাসা খুঁজতে লাগলো মাকে নিয়ে আসার জন্য। বাসা পেতে প্রায় 6-7 দিন লেগে গেল। তারপর একদিন শুক্রবারে বাসা চেঞ্জ করে ফেললো। নতুন বাসায় 2টো বেডরুম, একটা ডাইনিং রুম, 2টো ওয়াশরুম,
একটা কিচেন রুম, মায়ের রুমটা ধ্রুব নিজ হাতে সাজালো। একটা নতুন খাট, আরামদায়ক বিছানা, দেয়ালে কিছু পেন্টিং, জানালার সাদা আর নীলের পর্দা। রুমে একটা টিভি আনলো মায়ের জন্য, একটা রকিং চেয়ার রাখলো বারান্দায় মায়ের জন্য, অ্যাটাচড বাথরুম দেওয়া রুমটা মায়ের জন্য রাখলো। ঠিক হলো খুব দ্রুত একটা এসি কিনে নিবে মায়ের রুমের জন্য, মায়ের যাতে কোনো কষ্ট না হয়। সব শালুকের ভীষণ ভালো লাগছে। চাচিকে নিয়ে এলে শালুকের আর একা 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 লাগবে না। ধ্রুব না আসা পর্যন্ত এটাই শালুকের জন্য আনন্দদায়ক। ধ্রুব অফিস থেকে ছুটি চাইলো, কিন্তু ছুটি পেল না। 1 মাস কেটে গেল এভাবেই, কিন্তু ধ্রুব ছুটি পেল না অফিস থেকে। রাতে বিষণ্ণমুখী ধ্রুবকে বসে থাকতে দেখে শালুক আদুরে বেড়ালের মতো ধ্রুবর কোলে গিয়ে বসে পড়ল। ধ্রুবর গলা জড়িয়ে ধরে ধ্রুব শালুকের লম্বা চুলে নিজের নাক ডুবিয়ে দিল। গালের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে শালুকের গালে মৃদু ঘষতে লাগলো। শালুক বলল, ছুটি হয়নি এখনো? কবে যাব আমরা চাচিকে নিয়ে আসতে? ধ্রুব মন খারাপ করে বলল, না, ছুটি দিচ্ছে না। নতুন চাকরি, এখনই এত ছুটি দিবে না নাকি? কি করব বলো তো? শালুক কি বলবে বুঝতে পারলো না। শেষে বলল, ছুটি লাগবে না, চলেন আমরা গিয়ে নিয়ে আসি চাচিকে। ধ্রুব হেসে বলল, পাগল, চাকরি চলে গেলে তোকে নিয়ে সংসার চালাবো কিভাবে? খাবি কি তখন? শালুক ধ্রুবর ঘাড়ে একটা কামড় দিয়ে বলল, ভালোবাসা খাবো। ধ্রুব হেসে হেসে ফেললো শালুকের কথা শুনে। শালুকের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, পড়া শেষ হয়নি কিন্তু তোর এখনো? ফিন্যান্স যে অঙ্কটা করতে দিয়েছি করেছিস? শালুক মুখ ভেঙচি কেটে বলল, এরকম একটা রোমান্টিক সময় আপনার পড়ালেখার কথা না আনলে কি শান্তি লাগে না? কোথায় একটু রোমান্স করার মুড নিয়ে বসেছি আপনার কাছে, আর আপনি বলছেন পড়ার কথা। ধ্রুব কোলে কোলে করে শালুককে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ বলছি, যাও এবার পড়ো, পড়া শেষ করো, এখন পড়ার সময় তোমার। শালুকের রাগ হলো খুব। মুখ ভেঙচি দিয়ে পড়ায় মনোযোগ দিল। ধ্রুব মুচকি হাসতে লাগলো। এই তার শালুক, তার স্ত্রী শালুক। কেমন যেন কলিজা ছিঁড়ে যাবার মতো অনুভূতি হচ্ছে তার। যদি শালুককে না পেত ধ্রুব, তাহলে কি করতো সে? এসব ভাবতে ভাবতে ধ্রুব খাবার গরম করতে গেল। খাবার গরম করতে গিয়ে ধ্রুবর মনে হলো, আসার সময় নানা বাড়ির ফোন নাম্বার নিয়ে আসা উচিত ছিল, তাহলে যোগাযোগ করতে পারতো। এসব ভাবতে ভাবতেই ধ্রুবর সব গরম করে নিল। তারপর শালুককে পড়া বুঝে নিয়ে খেতে বসলো দুজনে। বাকি রাত ধ্রুবর খুব ছটফটিয়ে কাটলো। ধ্রুবর ছটফটানি লক্ষ্য করে শালুক উঠে বসলো বিছানায়। রুমের লাইট অন করে দিয়ে ধ্রুবকে পানি এনে দিল। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ধ্রুবর চোখ মুখ শুকিয়ে গেল, চেহারা কেমন বিবর্ণ। ধরা গলায় ধ্রুব বলল, আমার ভালো লাগছে না শালুক, কেমন যেন লাগছে। বারবার ছোটবেলার সব স্মৃতি ভেসে আসছে চোখের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছি মা আমাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে, যেন পুকুর ঘাটে নিয়ে সাবান দিয়ে আমাকে গোসল করিয়ে দিচ্ছে। শালুক বলল, আপনি কেন সবসময় এসব কথা ভাবেন বলেন তো? কষ্টের স্মৃতি মনে করলে কষ্ট বাড়বে, কমবে না। ধ্রুব হেসে বলল, আমার সুখ তো আমার পাশেই আছে শালুক, সে পাশে থাকলে এই কষ্ট সহ্য করা কোনো ব্যাপার না। তবুও আজ কেন এমন লাগছে জানি না। বাকি রাত আর দুজন ঘুমালো না। সকাল হতে ধ্রুব বলল, শালুক চলো বাড়িতে যাই। শালুক অবাক হয়ে গেল ধ্রুবর কথা শুনে। তারপর আনন্দে চিৎকার করে বলল, আমি তো এক পায়ে খাড়া। দুজনে ব্যাগ গুছিয়ে নিয়ে সকাল 10টায় বাসে উঠলো। ব্যাগে ভাগ্য বিরূপ হলো, পথে বাস নষ্ট হয়ে গেল। ধ্রুবর কেমন অসহ্য লাগতে লাগলো। বুকের ভেতর চিনচিনে ব্যথা জানান দিচ্ছে, কিছু একটা হয়েছে কোনো আপন কারো। অস্থির হয়ে ধ্রুব পায়চারি করতে লাগলো। শালুক অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। কি হয়েছে এই মানুষটার? এত অস্থির কেন আসছে? বাস ঠিক হতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। 10টার বাসে উঠে বাড়ি পৌঁছাতে সন্ধ্যা 6টা বেজে গেল। সারা বাড়ি কেমন নীরব হয়ে আছে আজ। বাহিরে থেকে ধ্রুবর কলিজা মোচড় দিয়ে উঠল। বাগানের মধ্যে দাঁড়িয়ে ধ্রুব বলল, আমি ভেতরে যাব না শালুক, তুমি যাও। আমার মন বলছে খারাপ কিছু ঘটেছে। শালুক নিজেও ভেবে পাচ্ছে না ধ্রুবর এই অস্বাভাবিক আচরণ করার মানে কি। ধ্রুবর হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। আদনানের মা আর শালুকের মা কাঁদছে। ধ্রুবর ভেতরে প্রবেশ করতেই হাসনা বেগম ছুটে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শালুক কিছু বুঝতে পারছে না। এগিয়ে গিয়ে বড় চাচির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বড় চাচি? আদিবা বেগম চোখের পানি মুছে বললেন, দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। দীপালি চলে গেছে ফাঁকি দিয়ে। শালুকের হাত থেকে ব্যাগটা পড়ে গেল। ধ্রুব ফ্লোরে বসে বলল, কি হয়েছে চাচি, আমাকে বলো আগে, আমার যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে চাচি। হাসনা বেগম ধ্রুবর পাশে লেপ্টে বসে বলল, ও বাবা, সে পাশা নিজে চলে গেল এই দুনিয়া থেকে। তোর যে তাকে ঢাকায় নিয়ে যেতে হবে না, আর তার চিকিৎসা করার ঝামেলা আর নেই রে বাবা। সে যে চলে গেছে কাল রাতেই। ধ্রুবর মনে হলো সারা পৃথিবী বুঝি কাঁপছে চোখের সামনে। সব কেমন ঝাপসা লাগছে। অস্পষ্ট স্বরে ধ্রুব শালুককে ডাকলো। শালুক ছুটে এলো ধ্রুবর কাছে। শালুকের কোলে ধ্রুব জ্ঞান হারিয়ে পড়ে গেল।
চোখ খুলে তাকালো অনেকক্ষণ পরে। রুমে তখন কেউ নেই ধ্রুবর বাবা ছাড়া। ধ্রুবকে শুইয়ে রাখা হয়েছে জহিরের রুমে। ধ্রুব শোয়া থেকে উঠে বসলো। বাবা ছেলে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক। কেউ কাঁদলো না, কেউ কোনো শব্দ করলো না। কেঁদে কেঁদে গেল দুজনের হৃদয়। চোখের অশ্রুপাত হলো হলো না, রক্তপাত হলো অন্তরে অন্তরে। ধ্রুব বলল, বাবা মায়ের সাথে আর কি দেখা হবে না এই জন্মে? আমার যে তাকে সেই মাউথ অর্গান বাজিয়ে শোনানো বাকি আছে এখনো। সেই যে ঘুমপাড়ানি গান, যেই গান গেয়ে মা আমাকে ঘুম পাড়াতো। কথা ছিল তো আমার মুখের সেই গান শুনে এক সময় মা ঘুমাবে। আজ কেন মা সেই গান না শুনেই ঘুমিয়ে গেল বাবা? মা চলে যাওয়ার পর আমার একা ঘুম আসতো না। যখন তখন আমি একা একা শুয়ে গাইতাম, তোমায় ছাড়া ঘুম আসে না মা। বাবা, এরপর এত বছর কেটে গেল, আমি আর মাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারিনি। খুব ইচ্ছে ছিল মাকে জড়িয়ে ধরে আবারও ঘুমাবো। সেই রাতে মা আমাকে আর শালুকে ঘুম পাড়ানি গান শোনাবে। হলো না তো বাবা, কিছুই হলো না আমার। আমি পারলাম না বাবা মাকে সুস্থ করার জন্য একটু চেষ্টা করতে। সেলিম সাহেব কিছু বলতে পারলেন না। রাতে ধ্রুব গেল দীপালিদের বাড়িতে। দীপালির বাবা যেন ধ্রুবর অপেক্ষায় ছিল। ধ্রুবকে দেখে বের হয়ে এলেন বাহিরে। তারপর ধ্রুবর হাত চেপে ধরে বললেন, আমার মা তো স্বর্গে চলে গেল। মায়ের প্রাণটা বুঝি তোমাকে একবার চোখের দেখা দেখার জন্য আটকে ছিল দাদাভাই। সেদিন তুমি চলে যাবার পর মায়ের শরীর আরো খারাপ হতে লাগলো। আমায় ডেকে নিয়ে দিব্যি দিল যাতে করে তোমাকে কিছু না জানানো হয়। আমার উপরেই বুঝি অভিমান করে চলে গেল আমার মা। আমার মায়ের বড় অভিমান ছিল আমার উপরে। আমার চোখের সামনেই তো আমার সোনার প্রতিমা দিন দিন কঙ্কাল হতে লাগলো, অথচ আমি কিছু করতে পারলাম না। না পারলাম তার চিকিৎসার জন্য শহরে নিতে। আমাকে যে ভয় দেখিয়ে বলতো জোর করলে নিজের প্রাণ নিজে দেবে। তোমার জন্য একটা বাক্স রেখে গেছে, ভেতরে আসো। ধ্রুব বলল, না ভেতরে যাব না, আপনি বাক্স এনে দিন, আমি চলে যাব। বাড়িতে সবাই উদগ্রীব হয়ে বসে আছে ধ্রুবর জন্য। শালুক নীরবে চোখ মুছে নিচ্ছে একটু পর পর। শালুকের ইচ্ছে করছে ছুটে গিয়ে ধ্রুবকে খুঁজে আনতে। কোথায় গেল ধ্রুব? কেন এখানে ফিরছে না বাড়িতে? কেন এখনো ফিরছে না বাড়িতে? চিন্তিত বাড়ির প্রতিটি মানুষ। আফিফা নয়না এসে চলে এসেছে বাবার বাড়ি ধ্রুবর মায়ের মৃত্যুর সংবাদ শুনে। বসার ঘরে সবার মধ্যে অস্থিরতা। ধ্রুব বাড়িতে এলো রাত 11টা নাগাদ। হাতে একটা কাঠের চৌকোনা বাক্স। শালুকের হাতে বাক্সটা দিয়ে বলল, আমার মা আমার জন্য শেষ স্মৃতিচিহ্ন রেখে গেছে শালুক। সবার সামনে ধ্রুব বাক্সটা খুললো। ছোট একটা চিরকুট, ভেতরে মুক্তোর মতো হাতের লেখা, তবে লাইনগুলো আঁকাবাঁকা। ধ্রুব বুঝলো ভীষণ কষ্ট হয়েছে মায়ের এই চিঠি লিখতে। ধ্রুব পড়তে লাগলো, আমার নারী সেরা ধন, কত বছর পর আজ তোমায় দেখলাম। ভালো করে নয়ন ভরে দেখে নিয়েছি আজ। ভেবেছিলাম পরাণ জুড়িয়েছে এবার তোমায় দেখে, কিন্তু তুমি চলে যাবার পর বুঝলাম তোমায় দেখার চেষ্টা আমার এক মহাসাগরের সমান। সেখানে এইটুকু দেখায় কিছুই হয়নি। ভেবেছিলাম এই জন্মে হয়তো ঈশ্বর আমার ডাক শুনবে না, পাপের শাস্তি হিসাবে তোমাকে শেষবার আর দেখাবে না। কিন্তু ঈশ্বর এই অভাগীর প্রতি অতটাও নিষ্ঠুর হননি, তাই হয়তো একবার দেখিয়েছেন। আজ তোমায় দেখার পর এই প্রথমবারের মতো মনে হলো আমি আর বেশি দিন নেই। আমার প্রতি তোমার অনেক অভিমান আছে জানি। যাবার আগে তোমাকে কিছু দিয়ে যাবার ভীষণ ইচ্ছা ছিল। এই বাক্সটার উপরে এই কাঠের পাটাতন হালকা চাপ দিলেই খুলে যাবে। নিচে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট উপহার রেখে যাচ্ছি। গ্রহণ করো যদি আমাকে ক্ষমা করে থাকো। যদি না গ্রহণ করো তবে জানবো আমাকে মা বলে মানতে পারছো না, আর হয়তো শেষ দেখা হবে না। সেলিম সাহেবকে বলে দিও এই হতভাগিনী তাকে মন থেকে ভালোবেসেছিল। কোনো একদিন। ভালো থেকো সবাইকে নিয়ে। উপরের পাটাতন খুলে ধ্রুব ভেতরে একটা খাম পেল। খামের ভেতরে একটা চেক বই, একটা ইস্যু করা চেকের পাতা আর এক টুকরো কাগজ পেল। 50 লক্ষ টাকার একটা চেক, কাগজে লেখা, এই টাকার মালিক ধ্রুব। আমার নামে কেনা জমি বিক্রির এই টাকার মালিক আমার একমাত্র ছেলে ধ্রুব। ধ্রুব ফেল করে তাকিয়ে রইল সবার দিকে। তারপর চিৎকার করে কেঁদে বলল, এইসব কিছু তোমরা নিয়ে যাও, আমার মাকে এনে দাও। আর একটা বার আমি একটু মন ভরে মাকে মা বলে ডাকি। আমার এখনো মা বলে ডাকার তৃষ্ণা মেটেনি। আমার মা কই? কেন বারবার আমাকে এভাবে ফাঁকি দিয়ে যায় আমার মা? আমি একবার তাকে হারিয়ে নিজেকে সামলে নিতে পেরেছি, এখন আবারও তাকে পেয়ে যে আজীবনের জন্য হারালাম। আর কিসের বিনিময়ে তাকে পাবো আমি? সেলিম সাহেবের 2 পা জড়িয়ে ধরে বলল, আমার মাকে এনে দাও বাবা, একটা বারের জন্য এনে দাও। আমি আর একটা বার তাকে মা বলতে চাই। আমার আর কিছু চাই না, একবার মাকে ডাকতে চাই। শালুক তাকিয়ে দেখতে লাগলো। ইস্পাত ধীর একটা হৃদয় কেমন ক্ষতবিক্ষত আজ। পাষাণ হৃদয়ে পাষাণ হৃদয়ে মায়ের জন্য কত লুকানো ভালোবাসা। শত আঘাতে না কাঁদা মানুষটার 2 চোখে কত জল।
গ্রামে এক সপ্তাহ হয়ে গেছে ধ্রুবর, অথচ শহরে ফিরে যাবার মতো তারা নেই যেন। এরকম মনে হচ্ছে ধ্রুবর নিজের চাকুরি, শালুকের পড়ালেখা সবকিছু মাথা থেকে বের হয়ে গেছে। ধ্রুবর দিন কাটে বাড়ির পেছনে শেওলাধরা পুকুর ঘাটে বসে। পুকুরের পানির দিকে তাকিয়ে আনমনে কি ভেবে যায় ধ্রুব, কে জানে তা। ভীষণ জ্বালাপোড়া অনুভব হয় ধ্রুবর। জীবনের সব হিসেব যেন মিলতেও মিলল না। জটিল লাগে এই জীবন। কখনো কি ধ্রুব ভেবেছিল এভাবে মাকে হারিয়ে ফেলবে? ভাগ্যে যদি হারিয়ে ফেলাই ছিল, তবে কেন মায়ের সাথে শেষবার দেখা হলো? দেখা না হলেও তো কষ্ট একটু কম হতো তাহলে। পেয়ে হারানোর সে কি যন্ত্রণা এতদিন কেন বুঝতে পারেনি ধ্রুব? ধ্রুবর পাশে এসে জহির বসলো। একটা মাটির ঢেলা কুড়িয়ে নিয়ে পানিতে ছুঁড়ে মারলো জহির। তারপর আপন মনে বলতে লাগলো, বাবা বাবা যখন মারা যায় আমি তো তখন ছোট ছিলাম। এজন্য সবসময় মনে হয় বাবার আদর কিছুই পাইনি যেন। বাবা যদি আজও বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমি বুঝতাম না তোর ব্যথাটা। কিন্তু কিছু করার নেই ধ্রুব, প্রকৃতির এই নিয়মকে আমাদের মেনে নিতেই হবে। কিছুতেই এই নিয়মকে অস্বীকার করা যায় না। এখন জীবন থেকে কেউ হারিয়ে গেছে ভেবে যদি জীবনকে এখানেই থামিয়ে রাখি তবে আমরা নিজেরাও হারিয়ে যাব অল্প সময়ের মধ্যে। এখন যেই সময় তুই পার করছিস, তোর কাছে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটাই মনে হতে পারে সবচেয়ে সুন্দর সমাধান। কিন্তু একটা সমস্যা তখনও রয়েই যায় দিব। তোকে ঘিরে আবার যারা বেঁচে আছে তাদেরও এই অনুভূতি হতে পারে। বাবা মারা যাবার পর আমার সবসময় ইচ্ছে করতো আত্মহত্যা করতে, কিন্তু পরক্ষণে মনে পড়ে যেত মা আছে, বোন আছে, ভাই আছে। ধ্রুব বসা থেকে উঠে দাঁড়িয়ে জহিরের দিকে তাকিয়ে বলল, তোর কাছে আমি কৃতজ্ঞ থাকবো জহির ভাই। জহির মুচকি হাসলো। ধ্রুব বাড়িতে গিয়ে বড় চাচিকে বলল, খিদে পেয়েছে চাচি। আদিবা বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। ছুটে গেলেন রান্নাঘরে। এক সপ্তাহ ধরে ধ্রুব কেমন আগের মতো চুপচাপ উদাসীন হয়ে যাচ্ছিল লক্ষ্য করছিল সবার মনে ভয় ছিল আবারও বুঝি ধ্রুব সবার সাথে অভিমান করে দূরে চলে যাবে। কিন্তু আজ যেন মনে হচ্ছে চাঁদের মুখ থেকে মেঘ সরে গেছে। খেতে বসে ধ্রুব উঠে গেল। শালুক রুমেই বসেছিল, একটা বই সামনে নিয়ে তাকিয়ে আছে বইয়ের দিকে, কিন্তু মন নেই বইতে। কি ভাবছে যেন শালুক। ধ্রুব মন খারাপ দেখে শালুকের নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। নিজেও ঘাবড়ে গেছে শালুক ধ্রুবকে এরকম ভেঙে পড়তে দেখে। ধ্রুবর মন খারাপ দেখে ভয়ে শালুকও ধ্রুবকে খুব একটা ঘাটালো না। রুমের দরজা বন্ধ করে ধ্রুব শালুককে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর আস্তে 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 করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, আমরা আর শহরে যাব না, গ্রামেই থাকবো, বাড়িতেই থাকবো। তুমি কি রাজি হবে আমার এই সিদ্ধান্তে? শালুক কেঁদে ফেললো। ধ্রুবর গলা জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হব তাহলে। বাড়িতে সবাইকে ছেড়ে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে। ধ্রুব বলল, চলো খেতে যাই, আমার খিদে পেয়েছে। শালুককে সাথে নিয়ে ধ্রুব খাবার খেলো। তারপর বাবার রুমে গেল। সেলিম সাহেব ব্যবসায়ের হিসাব করছেন। ধ্রুব গিয়ে বাবার পাশে বসে বলল, বাবা আমি ব্যবসা করতে চাই। অবাক হয়ে ছেলের দিকে তাকালেন সেলিম সাহেব। তারপর বললেন, তোর চাকরি? ধ্রুব হেসে বলল, চাকরি আমার দ্বারা হবে না বাবা, ব্যবসায় মনে হয় রক্তের সাথে মিশে গেছে আমাদের। আপনারা সবাই ব্যবসায় করছেন, আমিও আপনাদের পথ অনুসরণ করতে চাই। আরেকটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে আর যাব না, এখানেই থাকবো। সেলিম সাহেব এবার হতবাক হয়ে গেলেন। ধ্রুব এগিয়ে গিয়ে বাবার পাশ ঘেঁষে বসলো। বাবার কাঁধে মাথা রেখে বলল, মাকে তো হারিয়ে ফেলেছি বাবা, আমার ভীষণ ভয় হচ্ছে এভাবে হঠাৎ করে যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি, তাহলে যে বাবা আমার আফসোসের সীমা থাকবে না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই থাকবো, প্রাণ ভরে তোমাকে বাবা বলে ডাকবো, তোমার ছায়া হয়ে থাকবো, যাতে তোমার যে কোনো প্রয়োজনে হাজির হয়ে যেতে পারি। আবারও যাতে আমার বুকে হাহাকার না জন্মে যে বাবাকেও মন ভরে ডাকতে পারিনি। আমাদের যৌথ পরিবারের যে রেওয়াজ, সেটা শহরে থেকে আমি ভাঙবো না। সেলিম সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বুকের ভেতরে একটা প্রশান্তির অনুভূতি হচ্ছে তার। এই তো সেই ছেলে যে কিনা তার মুখোমুখি হতো না দীর্ঘ সময় ধরে। এই তো সেই ছেলে যে কিনা এক টেবিলে বসে তার সাথে খেতে বসতো না পর্যন্ত। এই তো সেই ছেলে তার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনও মনে করতো না, অথচ আজ সেই ছেলেই কিনা তার কাছে থাকতে চাইছে শুধুমাত্র মন ভরে তাকে ডাকার জন্য। আহা, পিতা হওয়া বুঝি সার্থক হলো তার এতদিনে। এরপর মরে গেলেও আর কোনো আফসোস থাকবে না। এর অনেক দিন পর একটা ঘটনা ঘটে গেল। জহির একটা মেয়ে নিয়ে বাসায় হাজির। ধ্রুব তখন নিজের রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাড়িতে সেদিন প্রায় উৎসব আমেজ। আপিপার বাবু হবে, 7 মাস উপলক্ষে বেবি শাওয়ার অনুষ্ঠান হচ্ছে আজ বিকেলে। আকাশি রং একটা সুতি শাড়ি পরনের মেয়েটা গুটি গুটি পায়ে গিয়ে সবাইকে সালাম করতে লাগলো। লিলি বেগম ছুটে এলেন বাহিরে, এসেই বউকে জড়িয়ে ধরলেন বুকে। মাথার ঘুমটা খানিকটা সরিয়ে বললেন, আল্লাহ, আমার ঘরে আরেকটা চাঁদ দিছে বুঝি। শালুক কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সিপসিপে গরনের শ্যামলা মিষ্টি চেহারার শাড়ি পরা একটা মেয়েকে দেখে শালুক বুঝতে পারলো না ঘটনা কি ঘটেছে। আদিবা বেগম মিষ্টি নিয়ে শালুককে খাইয়ে দিতে দিতে বলল, আমাদের জহিরের বউ রে শালুক, তোর ভাবি, যা ভাবির সাথে পরিচিত হয়ে নে।
শালুকের মাথার উপর দিয়ে গেল সবটা। জহির ভাই এভাবে বিয়ে করেছে কিন্তু কেন? নাস্তার টেবিলে বসে ফরিদা বেগম ডাল আর শুটকি ভর্তা দিয়ে শালুককে ভাত মাখিয়ে খাইয়ে দিতে দিতে বললেন, ওর নাম রুমা, বুঝলি? মেয়ের মা নেই, সৎ মা ঘরে। খুবই মিষ্টি একটা মেয়ে, জহিরের ক্লাসমেট ছিল, ভালো বন্ধু ছিল জহিরের সাথে। শুনবি, আমাদের এই লাজুক জহির একটু 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 মনে হয় পছন্দও করতো ওরে। সৎমা মেয়েটারে বিয়ে দিয়ে মুক্ত হতে চেয়েছিল, এক মাঝবয়সী লোকের সাথে বিয়ে ঠিকঠাক। লোকটার আগের স্ত্রী মারা গেছেন, সেই ঘরে 3টা ছেলে মেয়ে আছে। বড় ছেলে নাকি এবার ক্লাস 10-এ পড়ে। পরশু রাতে জহিরের বড় আপাকে কল দিয়ে বলল, মা, আমি যদি একটা মাহারা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, তুমি কি তাকে মেনে নিবে? তোর ফুপু তো শুনে আকাশ থেকে পড়ল যেন। যে ছেলে কারো দিকে তাকিয়ে কথা বলতেও লজ্জা পায়, সে নিজে মুখে নিজের বিয়ের কথা বলছে। ছুটে এসে আমাদের বলল তোর ফুপু। আমরা 3 মিলে বললাম, এর চাইতে ভালো আর কিছু হতেই পারে না। একটা মাহারা মেয়ে আর কিছু না পেলেও অন্তত তোর ফুপুর মতো একজন মা তো পাবে। তোর ফুপুর সে কি আনন্দ যখন আমরা 3 সম্মতি দিলাম। বাস, আর কি লাগে? আজ সকালে ছেলে আর বউ হাজির। হাসনা বেগম তাড়াতাড়ি নাস্তা নিয়ে ছুটছেন নতুন বউয়ের জন্য। ফরিদাকে টেবিলের পাশে দাঁড়িয়ে শালুকের ভাত খাওয়াতে দেখে কপট রাগ দেখিয়ে বললেন, নিজের ছেলের বউয়ের আর কত যত্ন নিবি? বাড়িতে এখন নতুন আরেকটা বউ এসেছে, তার দিকেও তো খেয়াল দিতে হবে। তার নাস্তা পানির আয়োজন করবে কে? শালুক ভেঙচি দিয়ে বলল, যাচ্ছি আমি, আমার খাওয়া শেষ। ধ্রুব বাহিরে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে বাইকে। শালুক ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বের হয়ে গেল। জীবন ভীষণ সুন্দর মনে হচ্ছে শালুকের। নিজের পড়ালেখার পাশাপাশি দিবাকেও পড়া দেখিয়ে দেয় শালুক। ছুটির দিনে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে যায় ঘুরতে। সন্ধ্যাবেলায় সবাই মিলে জমজমাট আড্ডা দেয়। রুমা চমৎকার সংসারী মেয়ে। শালুক নিজেও রুমার থেকে টুকটাক কাজ করা শিখে। এর মধ্যে শাপলার বিয়ে ঠিক হয় পলকের সাথে। আপিপার ছেলের ততদিনে প্রায় 6 মাস বয়স হয়ে গেছে। সময় পেলেই সজীব আপিপাকে নিয়ে বেড়াতে চলে আসে। সজীবের আজকাল ভীষণ ভালো লাগে এই পরিবারকে। নিজের মা বাবা না থাকায় এ বাড়িতে আসলে সবাইকে মনে হয় নিজের মা বাবা যেন। এরা সবাই ভীষণ আপন করে কথা বলে সজীবের সাথে। সবকিছু ঠিকঠাক মতো যখন চলছিল, ঠিক তখনই আদনান জানালো শাপলার বিয়েতে যোগ দিতে 2 মাসের ছুটি নিয়ে সে দেশে আসছে। আদনানের দেশে আসার খবরটা আনন্দের হলেও সবার জন্য ভীতিকরও বটে। একবার তো ঝামেলা করলো আপিফার বিয়ের সময়, এখন আবার শাপলার বিয়ের সময় কি করে বসে? বিয়ের দিন সকালে আদনান এসে পৌঁছালো। সবার হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগ আদনানের কাছে গোপন রইল না। হাসলো আদনান সবার এই ভয় দেখে। বিয়েটা হয়ে গেল মহাধুমধামে। সবাই চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। শালুক দরকার ছাড়া নিজের রুম থেকে বের হচ্ছে না। ধ্রুব যদিও এসব নিয়ে ভাবছে না, সে বারবার শালুককে ভরসা দিয়ে যাচ্ছে কিছু হবে না। আদনানের ছুটি আর 1 মাস আছে। এমন সময় আদনানের দাদা সিদ্ধান্ত নিলেন, এভাবে আর চলে না। আদনান দেশে এসেছে, অথচ সবাই তার সাথে এমন করে ব্যবহার করছে যেন এইমাত্র সে খুন করে এসেছে। এই সব কিছুর একটাই সমাধান, আদনানকেও বিয়ে করিয়ে দেওয়া। ধ্রুব জহির দুজনেই আদনানের ছোট, দুজনে বিয়ে করেছে, অথচ বড় ভাই হয়ে আদনান এখনো বিয়ে করেনি। দাদা হয়ে নাতির এই অবস্থা তার সহ্য হলো না। নিজের 3 ছেলে, ছেলের বউ, মেয়েকে ডেকে নুরুল ইসলাম সাহেব সন্ধ্যায় নিজের মতামত জানালেন। সবাই তার মতামত শুনে খুশি হলো। অন্তত সেই আতঙ্ক থাকছে সবাই, তা থেকে তো মুক্তি পাবে সবাই। শালুককেও এভাবে পালিয়ে বেড়াতে হবে না, সব সময় সবার দুশ্চিন্তা করতে হবে না। রাতে খাবার টেবিল নুরুল ইসলাম সাহেব আদনানকে বললেন, আদনান, তোর দাদি তো ভাই তোর বউ দেখার জন্য উতলা হয়ে আছে। এখন তুই যদি বলিস তবে আমরা তোর জন্য মেয়ে দেখি। বিয়েটা করে না হয় আবার বিদেশে যাবি। আদনান চুপ করে থেকে বলল, বেশ তো, আমার আপত্তি নেই। আমি জানি আপনারা সবাই আমাকে নিয়ে ভয়ে আছেন। আমি যতই বলি না কেন, আমার পক্ষ থেকে শালুক, ধ্রুব কারো কোনো ক্ষতি হবে না। তাকেও বিশ্বাস করবে না। আমি অনেকটা মিথ্যাবাদী, রাখালের মতো হয়ে গেছি। সবার মুখে যে দুশ্চিন্তার ছাপ দেখতে পাই, তাতে আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। তবে আমার একটা অনুরোধ রইল দাদা, আমার জন্য যদি মেয়ে দেখেন তবে কোনো ডিভোর্সি অথবা বিধবা মেয়ে দেখবেন। আমি নিজে কোনো চরিত্রবান পুরুষ ছিলাম না। সৌদি গিয়ে আমি নিজেকে নিজে পরিবর্তন করে নিতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি। 2 বার ওমরা হজ করেছি। আল্লাহর কাছে নিজের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চেয়েছি। আজও আমি অনুতপ্ত। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবেই আমি ক্ষমা পাবো। আমার এসব অতীতের কথা শুনে কোনো অবিবাহিত মেয়ে রাজি হবে না। পরের সপ্তাহ মেয়ে দেখা ফাইনাল হলো। আদনান আলাদাভাবে পাত্রীর সাথে কথা বলতে
আদনানকে আলাদাভাবে পাত্রীর সাথে কথা বলতে দেওয়া হলো। 24-25 বছর বয়সী একটা মেয়ে বসে আছে আদনানের সামনে। আদনান গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটা কাপা গলায় বলল, সাইমা আক্তার। আদনান জিজ্ঞেস করলো, আপনার কি আমাকে কিছু বলার আছে? এই বিয়েতে আপনার কোনো আপত্তি বা জোর করে আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে এরকম কিছু হলে আমাকে জানাতে পারেন। সাইমা মুচকি হেসে বলল, না, এরকম কোনো ব্যাপার নেই। আদনান এক গ্লাস পানি খেয়ে বলল, আমার কিছু কথা বলার আছে, দয়া করে শুনবেন, তারপর আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সাইমা উৎসুক দৃষ্টিতে তাকালো আদনানের দিকে। ফর্সা কিছুটা স্বাস্থ্যবান লোকটার দিকে এই প্রথম সরাসরি তাকালো সাইমা। আদনান নিচের দিকে তাকিয়ে বলল, কয়েক বছর আমি আমেরিকায় ছিলাম, তখন আমার কাজিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনেও চলে যাই। যাই হোক, আমি তখন ভীষণ স্বার্থপর স্বভাবের মানুষ ছিলাম। নিজের স্বার্থের জন্য নিজের কয়েকজন আপন মানুষের ক্ষতিও করেছি। পরবর্তীতে বুঝতে পারি আমি আসলে ভীষণ অন্যায় করেছি। এক প্রকার সবার অপছন্দের মানুষ হয়ে গেলাম বাড়িতে। তাই বিদেশে চলে যাই। যাবার আগে যাদের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নেই। সৌদি গিয়ে নিজের মধ্যে অনুশোচনা জন্মায়। সব কিছুর জন্য, আমার অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি চাই না আমার সাথে বিয়ে হবার পর আপনি এসব জানতে পেরে কষ্ট পান, তাই আগেই জানিয়ে দিলাম। এবার আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সাইমা অপলক তাকিয়ে থেকে বলল, আমার প্রথমবার যার সাথে বিয়ে হয় তার প্রথম স্ত্রী অন্য কারো সাথে পালিয়ে যায় 3টা ছেলে মেয়ে রেখে। আমার বিয়ের 2 বছর পর সেই স্ত্রী আবারও ফিরে আসায় সন্তানের দিকে তাকিয়ে তিনি আমাকে ডিভোর্স দিয়ে তাকে গ্রহণ করেন। আমাদের নিম্নবিত্ত পরিবার, ভাই বোন 5 জন। আমার পরে আমার আরও 2 জন বোন আছে। বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে বসে আছি বলতে পারেন। আমার ডিভোর্স হয়েছে 1.5 বছর হলো। আপনার অতীতের কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে, সত্যি। তবে সত্যি আমি ডিভোর্সি। আমার পারিবারিক অবস্থা খারাপ জেনেও আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন বলে আমার আসলেই ভালো লাগছে। আপনাদের পারিবারিক অবস্থার কথা আমাদের গ্রামের সবাই জানে। আপনি চাইলেই কোনো ষোড়শী মেয়েকে বিয়ে করতে পারতেন। আপনাদের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে অনেক মেয়েই আপনার এই অতীতের কথা মনে রাখতো না। সেখানে আপনি তবুও নিজের অনুশোচনার জন্য আমার মতো কাউকে বিয়ে করতে চেয়েছেন। আমার কোনো অমত নেই। আমার শুধু একটা অনুরোধ রইল, অতীতের আপনার যেই থাকুক, তখন আমি ছিলাম না, কিন্তু ভবিষ্যতে যখন আমি থাকবো তখন যেন আর কেউ না আসে আপনার জীবনে। আপনি যদি আমার অতীত মেনে নিতে পারেন তবে আমারও আপনার অতীত নিয়ে আর কখনো কোনো প্রশ্ন থাকবে না। ছোট পরিসরে আয়োজন করে পরের দিন আদনানের বিয়ে হয়ে গেল। বহুদিন পর আজ আবারও বাড়ির সবাইকে নিশ্চিন্ত মনে হলো। আজ আর শালুককে ভয়ে রুমে বসে থাকতে হচ্ছে না। ইদানিং শালুকরা 3 যা মিলে হুটহাট এটা সেটা রান্না করে ফেলে। যে কোনো কাজে 3 মাথা একসাথে দেখা যায়। আদনান সৌদি যাবার পরের মাসে সবাই সুখবর পেল নতুন অতিথি আগমনের। খবর শুনে নয়না, আফিফা, শাপলা সবাই বাবার বাড়ি এলো। ভিডিও কলে আদনান সবার হাসি ভরা মুখ দেখছে আর চোখের পানি মুছছে। সাইমার লাজুক মুখখানার দিকে তাকিয়ে থাকতে থাকতে আদনানের কেমন ঘোর লেগে গেল। ইচ্ছে করলো এক ছুটে গিয়ে বউটাকে জড়িয়ে ধরে এরকম একটা মিষ্টি সংবাদ জানানোর জন্য। রাতে শুতে গিয়ে শালুক মুখ ভার করে রাখলো। ধ্রুব কিছুক্ষণ এটা ওটা বলে হাসানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন ঝাপটে ধরে বলল, কি হয়েছে শালুক, বলো না আমাকে। মুখ বাঁকিয়ে শালুক বলল, আদনান ভাই বিয়ে করেছে সেদিন, অথচ এখনই খুশির খবর দিয়ে দিল। আপিপা আপা আর আমাদের বিয়ের একই দিনে হয়েছে, তাদেরও খুশির খবর সবাই জানতে পারলো, অথচ আমি এখনো কাউকে কোনো খুশির খবর শোনাতে পারলাম না। আমার কি লজ্জা লাগছে না? ওরা সবাই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। ধ্রুব হা হা করে হেসে বলল, আমি কি এমনি এমনি বলি যে শালুক ফুলের লাজ নাই? আসলেই লাজ নাই। নিজে বাচ্চা হয়ে এখনই কি না বাচ্চা চায়। শালুক মুখ বাঁকিয়ে বলল, কিছুদিন পর আমি 18 বছরে হব। ধ্রুব শার্ট খুলতে খুলতে বলল, তারপর না হয় বাচ্চা নিয়ে ভেবো, এখনও ছোট তুমি ভীষণ। শালুক কটমট করে তাকিয়ে বলল, তাই না? তবে রে, খবরদার রাতে কোনোভাবে যদি আমাকে টাচ করার চেষ্টা করেছেন তবে দেখবেন 18 বছর যখন হব তখনই বাকি সবও হবে। শালুক রাগ করে রুম থেকে বের হয়ে যেতে নিল। ধ্রুব পিছন থেকে জড়িয়ে ধরে রুমের বাতি বন্ধ করে দিল। তারপর বদ্ধ ঘরের ভেতর থেকে শালুকের হাসির রিনিঝিনি ভেসে আসতে লাগলো। হয়তো স্বর্গসুখ রচিত হচ্ছে তাদের বদ্ধ ঘরে। এই ছিল শালুক ফুলের লাজ নেই 33 থেকে 36 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে। আর এখানেই শালুক ফুলের লাজ নেই গল্পটি সমাপ্ত হয়।